মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না। এখন এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে। আমরা আদালতের রায়ের প্রতি সম্মান জানাই, কিন্তু আমরা অটল থাকবো আমাদের দাবিতে। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, একটি কমিশন গঠন করে স্থায়ী সমাধানের দিকে সরকার এই কোটা ব্যবস্থাকে নিয়ে যাবে। আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যুক্তি কারণ এখন আর নাই তাদের কাছে। দিনভর শিক্ষার্থীদের সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধে সাধারণ মানুষের চরম দুর্ভোগ, হাসপাতালে রোগী নিতেও ভোগান্তি। রিকশাতে উঠলাম, রিকশাতে নামাই দিচ্ছি। কোর্টের থেকে হাইটে আসলাম রুগী দেখতে এসে এখন নিজেরা রুগী হয়ে বাসায় ফিরতে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে পাশে থাকবে চীন, শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শি জিনপিং। সুদমুক্ত সহ 4টি প্যাকেজে অর্থ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি। দ্য গ্রেট হলে গার্ড অব অনার। মাধ্যমিকের ষান্মাসিক পরীক্ষার উত্তরপত্র সহ প্রশ্ন ফাঁস, নতুন পদ্ধতি হওয়ায় প্রভাব ফেলবে না মূল্যায়নে, দাবি বোর্ডের। আপত্তিকর বলছেন বিশেষজ্ঞরা, পড়ালেখায় আগ্রহ হারানোর শঙ্কা। এবং এবার রাজনীতির গ্যারাকলে টিসিবির ডিলাররা, হালনাগাদে লাগবে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার, কর্মী না হলে ছাড়পত্র না দেওয়ার অভিযোগ। কোটা বহালের রায় সরকারের আপিলে স্থগিত হলেও কমিশন গঠনের দাবি নিয়ে এখনও উত্তাল রাজপথ। বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে আবারও দেশের বিভিন্ন পয়েন্টে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে শাহবাগ ছেড়ে যান শিক্ষার্থীরা। এদিকে দিনভর সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মীরা। সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার সারা দেশের মতো রাজধানীতেও শিক্ষার্থীরা আন্দোলনে নামে। বিকাল 5টার পর থেকে আন্দোলন একটু ভিন্ন রূপ নেয়, অর্থাৎ বিভিন্ন স্থানে যারা ব্লকেট করেছিলেন শাহবাগ মোড়ে চলে আসতে শুরু করেন। অর্থাৎ রাজধানীর যেসব সড়কগুলো তারা ব্লকেট করে রেখেছিলেন সেখান থেকে সবাই শাহবাগে এসে জড়ো হন এবং সন্ধ্যা নাগাদ তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। বিকাল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি শুরু করব। আদালতের উপর পূর্ণ সম্মান ও শ্রদ্ধা আছে জানিয়ে ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, সরকারের নির্বাহী বিভাগ থেকে প্রতিশ্রুতি পাওয়া মাত্রই তারা তাদের আন্দোলন থেকে সরে যাবেন। অর্থাৎ প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। দিনভর এই বাংলা ব্লকেট কর্মসূচির কারণে রাজধানীতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। সড়ক দিয়ে যারা চলাচল করছেন তারা অনেকটাই পায়ে হেঁটে তাদের গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছাচ্ছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে জড়ো হন এবং এরপরই ঢাকা সিটি কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন। চলতে থাকে মুহুর মুহুর স্লোগান। একটা পর্যায়ে দেখা যায় চারপাশের যতগুলো সড়ক আছে সবগুলো সড়কই কিন্তু এখানকার যারা ছাত্ররা আছেন তারা বন্ধ করে দেন এবং এরপরই শুরু হয় ভোগান্তি। মানুষের ভোগান্তি চরম পর্যায়ে, কারণ এই যে এত গরমের ভিতর মানুষ হেঁটে যাওয়া খুব কষ্টের বিষয়। আমি সাভার থেকে আসলাম, তো আমি চাকরি করি ঢাকা মেডিকেল কলেজে, সেখানে পুরো রাস্তাটাই ব্লক। সকালে একটু গাড়ি ঘোড়া চলছে, এখন তো পুরোই বন্ধ রাস্তাঘাট। সারা ঢাকা জুড়েই রয়েছে ভোগান্তি। সেই খবর জানতে আমরা একটু চলে যাব কারণ বাজারে। সেখানে রয়েছেন সহকর্মী তোহা খান তামিম। ব্লকেট কর্মসূচির কারণে এইখানে যে 5টি সড়কে কিন্তু বন্ধ রয়েছে এবং 5টি সড়কে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে। মেট্রো রেলের ভেতরে যে টিকিটের যে যাত্রীরা যারা রয়েছেন তারাও ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন শুধুমাত্র একটি টিকিট পাওয়ার জন্য। 30 মিনিট যাবত দাঁড়ায় রয়েছি, জানি না, শুনতেছি সামনে নাকি 500 জনের লাইন আছে। এই ছিল কারওয়ান বাজার থেকে। এখন আমরা ফার্মগেটের পরিস্থিতি জানবো সহকর্মী মনির হোসেনের কাছ থেকে। সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের নামে যেই আন্দোলন শিক্ষার্থীরা করেছিলেন সেই আন্দোলনে কিন্তু এই ফার্মগেট পুরো চত্বরটাই কিন্তু ব্লকড হয়েছিল। গরমের তীব্রতাও বেশি ছিল, যানবাহনের সংকট, গরম সব মিলে নাভিশ্বাস বলা যায় যাত্রীদের। টোটালি সব বন্ধ। এখন লাস্ট পর্যায়ে আমার এই বাইক 7 রাস্তায় রেখে টালা মেরে এখন আমি পায়ে হেঁটে যাচ্ছি আর কি। সারাটা দিন গেল এখানে অপেক্ষা করতেছি, গাড়ি
গাড়ি পাচ্ছি না বাসায় যাওয়ার জন্য। কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমার আরেক সহকর্মী আলামিন তুষার। সকাল 11টায় অবরোধের কারণে ট্রেন চলাচল ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে বন্ধ হয়ে যায়। বাসা থেকে বের হয়েছে আমরা অন টাইমে, কিন্তু অনেক স্ট্রাগল করতেছে রাস্তায়। 3 টাইমস আমরা রিক্সা চেঞ্জ করে, ওরা এদিক থেকে ওদিক অনেক ঘোরাঘুরি করার পরে আমরা স্টেশনে আসছি, তখন দেখি ট্রেন স্ট্রাইক হচ্ছে। ভোগান্তিতে পড়া যে সাধারণ যাত্রী তারা বারবার একটি কথাই বলছিলেন, দ্রুত সময়ে তারা তাদের ভোগান্তি থেকে মুক্তি চান। কমলাপুর থেকে আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বললেন দেশের সরকার। বলছেন আপিল বিভাগের আদেশের ফলে কোটা বাতিল করে সরকারের দেয়া 2018 সালের পরিপত্র বহাল থাকলো। এরপর কোটা নিয়ে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বুধবার সবার নজর ছিল সর্বোচ্চ আদালতের দিকে। জনাকীর্ণ আদালতে সকাল 11:30টায় শুরু হয় শুনানি। রাষ্ট্র ও 2 ছাত্রের পক্ষের আইনজীবী হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন জানান, আর বহাল রাখার পক্ষে মত দেন মুক্তিযোদ্ধা সন্তানদের আইনজীবী। তবে এদিন সবারই সুর ছিল নরম। মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না। এখন 3 পক্ষের শুনানি শেষে কোটা নিয়ে 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এর ফলে কোটা বাতিল করে 2018 সালের সরকারের পরিপত্র অনুযায়ী নিয়োগ পরীক্ষা হবে, তবে সেটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না। এখন এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। অ্যাটর্নি জেনারেল বলছেন কোটা বাতিলের সরকারের সিদ্ধান্ত আপাতত বহাল থাকায় শিক্ষার্থীদের আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। 7 আগস্ট মামলাটি ফের শুনানির জন্য উঠবে দেশের সর্বোচ্চ আদালতে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। কোটা পদ্ধতি ফিরিয়ে আনতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে মুক্তিযোদ্ধা মঞ্চ। সংগঠনের নেতাদের দাবি, দেশের মানুষকে জিম্মি করে কোটার বিপক্ষে রায় আদায় করেছে আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা সহ 2 দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডো সহ কয়েকটি সংগঠন। প্রায় 2 ঘন্টা অবস্থানের পর বেলা 11:30টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবারও জাদুঘরের সামনে জড়ো হন। এক পর্যায়ে কোটা বিরোধীরা সড়ক অবরোধ করলে তারা সরে যান। দেশ আমার, আমাকে না রেখে তুমি অন্য কোনো কাজ করতে পারবা না। ইনশাল্লাহ আমরা চাই কোঠা রেখে কাজ করো, কোঠা থাকবে, যে মেধায় যে পাবে সে তাকে দিয়ে দেন, কোনো আপত্তি নেই। এই দেশের মুক্তিযোদ্ধার সন্তানদেরকে, পরবর্তী প্রজন্মকে 30% কোটা ইনশাল্লাহ আবার বহাল করাবো। প্রয়োজন বোধে বাংলাদেশের আইন প্রণয়নকারী সংস্থা বাংলাদেশ জাতীয় সংসদ অভিমুখে যাত্রা করে হলেও অচিরেই আমরা কোটাটা আবার বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তানদের ফিরিয়ে আনবো। এদিকে চট্টগ্রামেও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বিকেলে জেলা প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সদস্যরা কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, আন্দোলনের নামে নানাভাবে দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি কটূক্তি করা হচ্ছে। কোটা নিয়ে আদালতের রায় না মেনে রাস্তায় আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে চীন সবসময় পাশে থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথা দিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে বাংলাদেশের জন্য সুদ মুক্ত সহ 4টি প্যাকেজে অর্থ ঋণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে রাজি করাতে প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গেও সমঝোতার আশ্বাসও দেওয়া হয়েছে। স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শি জিনপিং। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভাই রবিন। চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হলো বুধবার বিকেলে। স্থানীয় সময় বিকেল 4টার পর বেজিংয়ের দ্য গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে কুশল বিনিময় করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর 2 দেশের প্রতিনিধিদের নিয়ে 2 শীর্ষ নেতা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এতে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন শেখ হাসিনা এবং শি জিনপিং।
গ্রেট হলের বৈঠক নিয়ে পরে হোটেল দ্য রেজিসে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে। বহুল প্রত্যাশিত এই সফরে বাংলাদেশের জন্য 4 প্যাকেজে ঋণ অনুমোদনের আশ্বাস দিয়েছেন শি জিনপিং। চাইনিজ প্রেসিডেন্ট তিনি স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা গ্রান্ট, ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন এই নিয়ে আমরা একটি প্যাকেজ তোমাদেরকে দিব। রোহিঙ্গা ইস্যুর প্রসঙ্গ প্রধানমন্ত্রী না তুললেও চীনা প্রেসিডেন্ট সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখার ওয়াদা পুনর্ব্যক্ত করেন। চীন এবং বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি, আগামীতেও একযুগে এগিয়ে যাবে। দুই শীর্ষ নেতার বৈঠক থেকে সেই বার্তাই স্পষ্ট হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধান সহ ভূ রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এসব কারণেই বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর আগের বছর প্রধানমন্ত্রীর বেজিং সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন নীতি নির্ধারকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। পরীক্ষার আগের রাতেই সামাজিক মাধ্যমে মিলছে মাধ্যমিকের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের উত্তর সহ প্রশ্ন। বই নিয়ে পরীক্ষা হলে যাচ্ছেন শিক্ষার্থীরা। সন্তানরা মোবাইল দেখে উত্তর দেওয়ার সুযোগ পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। পরীক্ষার আগেই প্রশ্ন পেয়ে গেলে শিক্ষার্থীরা শিক্ষায় আগ্রহ হারাবে বলে মত বিশেষজ্ঞদের। তবে নতুন কারিকুলামে কোনো শিক্ষার্থী পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে গেলেও তা মূল্যায়নে প্রভাব ফেলবে না বলে দাবি এনসিটিবির। শাকির আহমেদের রিপোর্ট। গত বছর শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম চালু হলেও চলতি বছর থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে এই কারিকুলামে। মূল্যায়ন পদ্ধতি নিয়ে নানা আলোচনা সমালোচনার পর 65% লিখিত এবং 35% ব্যবহারিক ধরে ঠিক করা হয়েছে মূল্যায়ন পদ্ধতি। সম্প্রতি সারা দেশে শুরু হয়েছে সামষ্টিক মূল্যায়ন। তবে পরীক্ষার প্রথম দিন থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ করে আসছেন অভিভাবকরা। যেহেতু আমি আগের দিন রাতে কোশ্চেন পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি, তাহলে পরীক্ষাটা কি? প্রশ্ন তো আমি পাবোই, সে আসে বসে থাকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, কোনো শিক্ষার্থী পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে গেলেও তা মূল্যায়ন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না। আমার প্রশ্ন আউট হওয়া বা সিক্রেট থাকার বিষয় না, প্রশ্নটা একটা ওপেন জিনিস। এটা একেবারেই অ্যাক্টিভিটি বেসড বলে আসলে কি করতে হবে সেটাই শুধু প্রশ্ন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। সে যদি সেটা শিখে আসে তাতেও কোনো সমস্যা নাই, কারণ শিখে আসবারও বিষয় না। পরীক্ষার আগেই প্রশ্ন পেয়ে গেলে শিক্ষার্থীরা মূল্যায়নের পাশাপাশি শিক্ষায় আগ্রহ হারাবে বলে মনে করেন শিক্ষা বিশ্লেষকরা। আপনি কোন নৈতিকতার দিকে শিক্ষার্থীদেরকে নিচ্ছেন, গার্ডিয়ানদেরকে নিচ্ছেন? তো তার মানে কি কেউ প্রশ্ন পাবে, কেউ প্রশ্ন পাবে না, অর্থাৎ কেউ পেলে কোনো সমস্যা নাই? তো তাহলে কি করবে? তবে লেখাপড়া বাদ দিয়ে সবাই কি করবে? প্রশ্নের পিছনে ধাবিত হবে। আর যেসব শিক্ষক নৈপুণ্য অ্যাপ থেকে প্রশ্ন ডাউনলোড করে আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কারিকুলাম বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুম, নেই চালের সংকট। তারপরও নওগাঁর পাইকারি মোকামে সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। কৃষকদের অভিযোগ, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মিলছে না ধানের ন্যায্য দাম। অথচ হাট থেকে কেনা ধান থেকে চাল উৎপাদনে ভোক্তার কাছে পৌঁছাতেই অন্তত 10 টাকা বাড়তি মুনাফা হাতাচ্ছেন ব্যবসায়ীরা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট আর ছবি তুলেছেন রকিবুল ইসলাম। এক মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। ভর মৌসুম, তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে নওগাঁর পাইকারি মোকামে বস্তাপ্রতি 200 টাকা পর্যন্ত চালের দর বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণপাত জাতের ধান হাটে প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে সর্বোচ্চ খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকায়। কিন্তু চাল বিক্রি হচ্ছে পাইকারি মোকামে 53 থেকে 54 টাকা। এত দাম হলে মানুষ কি করে সংসার চালাবে? কঠিন হয়ে যাচ্ছে। চালের বাজারের যখন বাড়তি দরের উত্তাপ, তখন হাটে তোলা ধানের ন্যায্য দর না পাওয়ায় হতাশ চাষিরা। কিনবা গেলে ডবল আর বেচবা গেলে অর্ধেক। কৃষক নেতাদের অভিযোগ, ব্যবসায়ীদের ধান চালের সিন্ডিকেট ব্যবস্থার কারণে ধানে কৃষক আর চালে ঠকছে ভোক্তা। তবে দর বৃদ্ধি নিয়ে ব্যবসায়ী নেতাদের রয়েছে নানা অজুহাত। ট্রাক ভাড়া ছিল 15 টনের উপর, যেটি 17-18 হাজার টাকা,
সেটা বৃদ্ধি পেয়ে 28 থেকে 30,000 টাকা দাঁড়িয়েছে। আমরা নজরদারি রাখছি এবং যদি এর সাথে কোনো সিন্ডিকেট বা লোক জড়িত থাকে আমরা আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করব। গেল বুড়ো মৌসুমে জেলায় 12,50,000 মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।